নমস্কার বন্ধুরা, আরও একবার তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে মায়া অ্যাঞ্জেলোর একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হোয়েন গ্রেট ট্রিজ ফল। আমি কবিতাটির প্রত্যেকটি স্টানজা ডিফারেন্ট স্লাইডে করে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। ইনফ্যাক্ট আমি প্রত্যেকটা পোয়েমের ক্ষেত্রে একই জিনিস করি। তবে তার আগে মায়া অ্যাঞ্জেলো কে ছিলেন বা তিনি কেন বিখ্যাত তার সম্বন্ধে খুব সংক্ষেপে দু চারটি কথা একটু জেনে নেওয়া যাক। Maya Angelou was born in 1928 and she died in 2014. She was an American poet, memoirist, and civil rights activist. The poem that made her famous was known as I Know Why the Caged Bird Sings. This particular poem was written in response to the death of Maya Angelou's friend, the civil rights activist and writer James Baldwin. তো মায়া অ্যাঞ্জেলো শুধুমাত্র যে একজন কবি হিসেবে আমাদের কাছে বিখ্যাত তা কিন্তু নয়। তিনি মূলত একজন আমেরিকান বা বলা ভালো আফ্রো আমেরিকান পোয়েট, এবং সেই সঙ্গে তিনি একজন সোশ্যাল রাইট অ্যাক্টিভিস্টও বটে। তার কবিতার মধ্যে বহুবার আমরা ফেমিনিজমের ইঙ্গিত পেয়েছি। যে কবিতাটি তাকে ওয়ার্ল্ড লিটারেচারে বিখ্যাত করে তোলে সেই কবিতাটির নাম আই নো হোয়াই দ্য কেজড বার্ড সিংস। কখনো সুযোগ পেলে আমি ওই কবিতাটি নিয়েও আলোচনা করব আমার এই চ্যানেলে। আজকে আমরা যে কবিতাটি পড়তে চলেছি, অর্থাৎ হোয়েন গ্রেট ট্রিজ ফল, এই কবিতাটি তিনি লিখেছিলেন তারই এক বন্ধু কবি এবং তার মতোই সোশ্যাল রাইট অ্যাক্টিভিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত বা একজন সোশ্যাল রাইট অ্যাক্টিভিস্ট যার নাম জেমস বল্ডউইন, তার মৃত্যুর পর। তাহলে এবার আমরা আমাদের কবিতার যে মূল অংশ সেই অংশে আলোচনা শুরু করি। ফার্স্ট স্টানজা। When great trees fall, rocks on distant hills shudder, lions hunker down in tall grasses, and even elephants lumber after safety. প্রথমেই বলে নেওয়া উচিত যে the tree that Maya Angelou is talking about is a metaphor in this poem. The tree symbolizes the loss of a great person. অর্থাৎ এই কবিতার মধ্যে আমরা অনেকবার এই গাছের রেফারেন্সটা পাবো। ইনফ্যাক্ট এই গাছের নাম দিয়েই কবিতার টাইটেলটা করা হয়েছে। বাট উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট দ্য ট্রি ইজ নট অনলি আ ফিজিক্যাল ট্রি ওভার হিয়ার। Angelou is not only talking about a physical tree, rather the tree is a metaphor because it symbolizes the loss of a great person. যে গাছের উল্লেখ আমরা প্রত্যেক স্টানজায় পাবো, সেই গাছ দিয়ে তিনি মূলত আমাদের সমাজের যে মহান ব্যক্তিত্বরা রয়েছেন তাদের কথা বলছেন। তিনি বলতে চাইছেন যে একটা বড় গাছ ভেঙে পড়লে যেমন তার ছত্রছায়ায় বড় হওয়া ছোট গাছগুলো অসহায় হয়ে পড়ে, তেমনি সমাজের একজন গুরুত্বপূর্ণ মানুষ, এক মহান ব্যক্তিত্ব যখন চলে যান সমাজ থেকে, পৃথিবী থেকে বা এই জীবন থেকে, তখন তাকে ঘিরে বড় হওয়া ছোট মানুষগুলোও বা তার আশ্রয়ে বড় হওয়া সমাজের হায়ারার্কিতে যারা নিচু তলায় থাকে সেই মানুষগুলো কতটা অসহায় হয়ে পড়ে। শুধু তাই নয়, একজন মহান ব্যক্তিত্ব যখন আমাদের থেকে চলে যান বা আমাদের জীবনের আমরা যাকে খুব ইম্পর্ট্যান্ট বলে মনে করি তার অ্যাবসেন্সে আমরা কিভাবে ইনসিগনিফিকেন্ট ফিল করি, সেটাই এই কবিতায় তিনি আলোচনা করেছেন। এবং এই সবটা এসছে এই মেটাফরের মধ্যে দিয়ে, দ্য মেটাফর অফ আ ট্রি। তো তিনি বলছেন যে হোয়েন গ্রেট ট্রিজ ফল, যখন বড় গাছগুলো ভেঙে পড়ে, রক্স অন ডিস্ট্যান্ট হিলস শাডার, দূরে পাহাড়ে যে পাথরগুলো থাকে সে পাথরগুলো যেন সেই পতনের শব্দ শুনতে পায় এবং তারা চমকে ওঠে, নড়ে ওঠে।
এমনকি লায়ন্স হাঙ্কার ডাউন ইন টল গ্রাসেস, জঙ্গলের রাজা সিংহ সেও কোথাও যেন একটু লুকিয়ে পড়তে চায়, সেও একটা নিরাপদ আশ্রয় খোঁজে, কারণ সে বুঝতে পারে একটা ক্যাটাস্ট্রফিক মুহূর্ত হয়তো তার জন্য আসতে চলেছে। and even elephants lumber after safety, এই যে অ্যানিম্যাল ইমেজারিটা ব্যবহার করা হচ্ছে, যে অ্যানিমালস তারা কিভাবে রিয়্যাক্ট করছে, এবং সেটা বলতে গিয়ে বলছেন lions hunker down in tall grasses and even elephants lumber after safety, জঙ্গলের বড় হাতি তারাও তখন নিরাপদ আশ্রয় খুঁজতে শুরু করে। So the poem opens with the metaphor of the tree that falls. The tree symbolizes the loss of a great person, as I said. Angelou is writing that when a great tree falls, it is felt for miles around. In the same way, when a great soul departs, the effects are felt deep and far. Angelou is using the image of the rocks on distant hills shudder, and by using this image, she is trying to symbolize the ways in which death causes people, even distant people, to feel despair and shudder. ঠিক যেভাবে একটা বড় গাছ পড়লে দূরে পাহাড়ের পাথরগুলো নড়ে ওঠে, তেমনি একজন মহান ব্যক্তিত্ব যখন আমাদের এই সমাজ থেকে, জীবন থেকে চলে যান, তখন বহু দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরো অজস্র অগণিত মানুষ তার সে অভাব টের পায়। তারাও যেন আঁতকে ওঠে, তারাও নড়ে ওঠে এই ভাবনায় যে এবার তাদের কি হবে। ঠিক আমাদের যেমন আমরা কোনো বড় লিডারদের অ্যাবসেন্সে এই জিনিসটা দেখতে পাই। ফর এক্সাম্পল, when Gandhi was shot dead, the people of India, the newly independent India, the people of newly independent India, they also felt the same thing. তারাও বুঝতে পারছিলেন না যে তাদের এই যে মহান লিডার গান্ধীকে মেরে ফেলা হলো, এবার তাহলে ভারতবর্ষের কি হবে। সেই রিফ্লেকশনটা somehow is there in this particular poem. The lions which hunker down reflect the way some people react to the losses. The loss causes a certain amount of fear and the pressing need to hide away and escape to safety. So they try to escape so that they can find out a safe place. But Angelou says there is no escape from the feeling of despair that comes from losing someone great. এখান থেকে এই যে সেন্স অফ ডেসপেয়ার, সেন্স অফ হেল্পলেসনেস, এই অনুভূতি থেকে পালাবার কিন্তু কোনো উপায় নেই, এই অনুভূতি আসবেই। The speaker uses nature and animal imagery to create the image of the after effects of death, and by doing this she is basically allowing us to connect with the feeling of loss and despair. অ্যাঞ্জেলু যে এই ইমেজারিগুলো ইউজ করছেন, এই মেটাফরগুলো ইউজ করছেন, সিম্বলাইজ করছেন, তার উদ্দেশ্য হলো যারা রিডার্স অর্থাৎ আমরা যারা রয়েছি, যাতে আমরাও আমাদের পার্সোনাল লসের সঙ্গে তার এই ইন্টারপ্রিটেশনগুলোকে মেলাতে পারি। অ্যান্ড দিস ইজ হাউ গ্র্যাজুয়ালি দ্য পোয়েম ইজ অ্যাকচুয়ালি বিকামিং আ ইউনিভার্সাল ওয়ান। কারণ এই যে লসের কথা অ্যাঞ্জেলু বলছেন, আমরা কবিতার শেষে দেখতে পাবো সেই লস কিন্তু শুধুমাত্র তার পার্সোনাল লস থাকছে না, দ্যাট বিকামস আ ইউনিভার্সাল ওয়ান, বিকজ ইচ ওয়ান অফ আস হ্যাজ সাফার্ড সাম সর্ট অফ লস ইন আওয়ার লাইফ। Second stanza. When great trees fall in forests, small things recoil into silence, their senses eroded beyond fear. So here the death of someone is felt by the small as well. People fall into silence in the midst of despair. They find no words of comfort. একই রকম ভাবে তিনি এখানে ওই একই প্লান্ট ইমেজারি ইউজ করছেন। তিনি বলছেন যে যখন বড় গাছগুলো জঙ্গলে ভেঙে পড়ে,
সেই বড় গাছের আশ্রয়ে এতদিন ধরে যে ছোট গাছগুলো ছিল, তারা হঠাৎ করে তাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস সম্পর্কে সচেতন হয়ে পড়ে। তারা হঠাৎ বুঝতে পারে যে এতদিন যার ছত্রছায়ায় তারা বড় হয়েছে সে আর নেই। তাদের মনে প্রশ্ন হয় এবার তাদের কি হবে, তারা এবার কিভাবে বেঁচে থাকবে। এই বেঁচে থাকবার প্রশ্নটা তাদের মধ্যে এমনভাবে মাথাচাড়া দিয়ে ওঠে যে দে রিকয়েল ইনটু সাইলেন্স, তাদের মধ্যে নৈঃশব্দ গ্রাস করে, তাদের মধ্যে নীরবতা বিরাজ করে। কারণ দে আর ফেসিং আ ভেরি গ্রেভ কোয়েশ্চেন, দ্য কোয়েশ্চেন অফ এক্সিস্টেন্স। দেয়ার সেন্সেস eroded beyond fear, এবং they feel that some sort of numbness is there. তারা মনে করে যেন তাদের অনুভূতিগুলো অসার হয়ে পড়ছে, কারণ তারা বুঝতে পারছে না, বুঝে উঠতে পারছে না এবার তারা কি করে বেঁচে থাকবে, কারণ তাদের আশ্রয় আর নেই। So they experience numbness of heart and soul that often immediately follows the loss of someone. একই রকম ভাবে আমাদের সমাজেও বা আমাদের জীবনেও যখন বড় একজন মানুষ বা মহৎ কোনো ব্যক্তিত্বের মৃত্যু ঘটে, তাকে ঘিরে থাকা মানুষগুলো, যে মানুষগুলো হয়তো সোশ্যাল হায়ারার্কিতে লোয়ার স্টেটায় রয়েছে, তারা হঠাৎ করে তাদের অস্তিত্বের যে সংকট সেটা টের পায়। তারা চুপ করে যায়, তারা সাইলেন্ট হয়ে পড়ে, and they feel that some sort of numbness is there because they are absolutely clueless. তারা বুঝতে পারে না এবার তারা নিজেরা কি করে বাঁচবে, কারণ এতদিন তারা নিজেরা একা বাঁচতে শেখেনি। So in this second stanza, the metaphor is still being continued. Angelou, having already revealed the way in which great things are affected by death of someone great, now turns her attention to the small things. So in the previous stanza, we have seen that how Angelou is saying the effect of great people when they are no more, and in the second stanza, she is talking about how the small things react when the same thing happens. The loss of someone great is felt among the great and the small. This could imply that the physically small children feel the effects of the loss as much as the older counterparts. এমনও হতে পারে যে তিনি বলতে চাইছেন যে এর মধ্যে একটা পলিটিক্যাল ইঙ্গিতও রয়েছে। So the death of a great soul might have a political influence as well, যেটা আমি একটু আগেই বললাম যে when Gandhi was shot dead, তখন নিউলি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার যে মানুষ তারা সবাই একসাথে ক্লুলেস হয়ে পড়েছিলেন যে তাদের লিডার আর বেঁচে নেই, এবার দেশটাকে চালাবে কে। So without fame or political significance, people who are unknown, they feel the effects of the loss just as the great minds feel it. The great tree that falls in the forest causes even the small things in the forest to recoil into silence. This particular imagery is very important in the third line. This symbolizes the way people fall into silence in the midst of despair. There are no words of comfort. And here the poem is not being restricted to the life of Maya Angelou only. The poem is becoming universal because it happens in our life as well. Whenever we lose someone, we become silent. We simply find some words to console ourselves, but we fail to do so. আমরাও তখন কারোর অ্যাবসেন্সে শব্দ খুঁজি কিভাবে নিজেদের সান্ত্বনা দেব, কিন্তু সেই শব্দ আমরা খুঁজে পাই না, এক নৈঃশব্দ বিরাজ করে। So they are not even sure what they feel, for their senses are eroded beyond fear. এমনকি এরকমও হতে পারে যে অনুভূতিটাই ঠিকঠাক ব্যাখ্যা করা যায় না। কারোর অবর্তমানে বা কেউ মারা গেলে, কেউ চলে গেলে, কোনো গুরুত্বপূর্ণ মানুষ চলে গেলে তার
অবর্তমানে যে শূন্যতা তৈরি হয় সেই শূন্যতা আমরা অনেক সময় ব্যাখ্যা করতে পারি না, কারণ আমরা ঠিকঠাক বুঝতেই পারি না যে আমরা ঠিক কি অনুভব করছি। সেই অনুভূতিটাকে কথায় প্রকাশ করা যায় না। They experience numbness of heart and soul that often immediately follows the loss of someone great. Third stanza. When great souls die, the air around us becomes light, rare, sterile. We breathe briefly. Our eyes briefly see with heartful clarity. Our memory, suddenly sharpened, examines, gnaws on kind words, unsaid, promised works never taken. This stanza is deeply personal. এখানে আমরা এই ট্রি ইমেজারি থেকে একটু সরে আসছি এবং অ্যাঞ্জেলিও সরাসরি বলছেন যে হাউ দ্য লস ইফেক্টস আওয়ার লাইফ। সো when a great souls die or when great souls die, the air around us becomes light, rare, sterile. যখন এরকম মহান কোনো মানুষ মারা যান, তার অবর্তমানে আমাদের আশেপাশের পরিবেশটা, এই বাতাস হঠাৎ যেন খুব হালকা হয়ে যায়। রেয়ার, কারণ এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যেটা আমাদের কাছে আননোন, আনসিন, আনপ্রেসিডেন্টেড, যেটা আমরা আগে কখনো দেখিনি, যে অভাবটা আগে আমরা অনুভব করিনি। And the air becomes sterile as well. We breathe, আমরা নিঃশ্বাস নিই, কিন্তু briefly, as if we feel some sort of claustrophobic problem while breathing. Our eyes briefly see with a heartful clarity. আমরা দেখার চেষ্টা করি কিন্তু স্পষ্ট যেন দেখতে পাই না, একটা ধোঁয়াশা, চোখের সামনে একটা ধোঁয়াশা ভাসতে থাকে। এবং তারপর যেটা ঘটে, দ্যাট ইজ এক্সট্রিমলি পার্সোনাল এবং খুব সাংঘাতিক, আওয়ার মেমোরি সাডেনলি শার্পেন্ড। এবং আমাদের স্মৃতিশক্তি তখন সেই নৈশব্দের মধ্যে বা নৈরাশ্যের মধ্যে এবং অবশ্যই শূন্যতার মধ্যে হঠাৎ করে প্রচণ্ড তীক্ষ্ণ হয়ে যায় এবং আমরা আমাদের পুরনো স্মৃতিগুলো বারবার মনে করতে শুরু করি। So when loss hits, a person's memory is suddenly sharpened and they are able to remember the moments spent with the one who has been lost. অর্থাৎ যখন একজন আমাদের ছেড়ে চলে যায়, কোনো একজন মহান ব্যক্তিত্ব, কোনো একজন মহান মানুষ, আমরা হঠাৎ করে তার সঙ্গে কাটানোর সময়গুলোকে ভীষণ করে মনে করতে শুরু করি, বিকজ ইট ইজ অ্যান অটোমেটিক প্রসেস। আমাদের স্মৃতিশক্তিগুলো তখন এতটাই অ্যাক্টিভ হয়ে যায়, এত শার্পেন্ড হয়ে যায়, এত তীক্ষ্ণ হয়ে যায় যে আমরা না চাইলেও বারে বারে আমাদের সেই স্মৃতিগুলো মনে আসে যে সময়টা আমরা তার সঙ্গে কাটিয়েছিলাম। এবং our memory suddenly sharpened, তিনি লিখছেন, our memory suddenly sharpened examines, gnaws on kind words unsaid, promised works never taken. এই যে মেমোরি যেগুলো হঠাৎ করে শার্পেন হয়ে যায়, খুব তীক্ষ্ণ হয়ে যায় এবং আমাদের মনে করায় সেই মানুষটার সঙ্গে আমাদের কাটানো মুহূর্তগুলো কেমন ছিল, সেই একই মেমোরিজগুলো, একই স্মৃতিগুলো কোথাও যেন আমাদের বুকে একটা ধারালো ছুরি হিসেবে বিঁধে যায়, কারণ আমরা বুঝতে পারি যে we had made so many promises that but those promises were never fulfilled. যে একসাথে বহু প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল যখন তিনি বেঁচে ছিলেন বা তারা বেঁচে ছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি কখনো পূরণ করা হয়নি। এবং আরো মনে পড়ে যে এমন হতে পারে বা এমন হয়তো হয়েছে যে বহুদিন হয়তো তাদের সঙ্গে একটু ভালোভাবে কথাও বলা হয়নি। এই যে কথাটা বলছেন তিনি, নজ অন কাইন্ড ওয়ার্ডস আনসেড, যে কথাগুলো বলবো বলে ভেবেছিলাম অনেক সময় সে কথাগুলো বলা হয়ে ওঠে না, তার আগেই সেই মানুষগুলো আমাদের ছেড়ে চলে যায়। অ্যান্ড প্রমিসড ওয়ার্কস নেভার টেকেন, যে পথগুলোয় একসাথে হেঁটে যাওয়ার কথা ছিল, যে শপথগুলো জীবনে নেওয়া হয়েছিল, সেই শপথগুলো পরিপূর্ণ করা হয় না। তার আগেই we experience the lack, we experience the loss. So this stanza is deeply personal, and in this stanza
Angelou's focus shifts from her use of metaphor to speaking directly about death. As I said, previous two stanzas আমরা দেখেছি যে তিনি মেটাফর নিয়ে কাজ করছেন, মেটাফরিক্যাল ওয়েতে তিনি মৃত্যু সম্পর্কে বলছেন, কিন্তু এখানে তিনি মৃত্যুকে সরাসরি ইনভোক করছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এই মৃত্যু আমাদের জীবনে কি কি প্রভাব রেখে যায়, কিভাবে আমাদের যে মরাল কনফিডেন্স সেটাকে নষ্ট করে দেয়, ভেঙে দেয়। Just as the great tree that falls causes ripples for miles, so the great soul departed affects the hundreds or thousands of hearts he or she has touched during his or her lifetime. Angelou describes the way in which even the air seems to become light and sterile. She believes that it is hard to breathe when one has lost a loved one. Then she further goes on to describe the way in which those affected by loss have a brief moment of heartful clarity in which they are able to see and understand just what is valuable soul has been lost, or just what a valuable soul has been lost. So when loss hits, often a person's memory is suddenly sharpened. As I said, when the loss hits, a person's memory suddenly gets sharpened. And we always think of the moments we spent together. These memories also feel like a dagger to the soul. And Angelou thus explains the feelings of regret that can often plague a person who has lost someone dear. When one loses a loved one, he or she will sometimes regret kind words unsaid. The speaker has clearly experienced the kind of loss which left her desperately longing for more time to express the love she felt in her heart for the person who was taken away too soon. So this is how this stanza is talking about the losses that individuals feel when the vacuity comes. Next stanza. Great souls die and our reality bound to them takes leave of us. অর্থাৎ যখন এই মানুষগুলো মারা যান, গ্রেট সোল তারা যখন চলে যান, when we experience loss, we somehow feel that আমাদের যে রিয়ালিটি, our reality which was very much associated with them, our reality suddenly takes leave of us. আমরা যেন আমাদের নিজেদের যে বাস্তবতা সেটাকে হারিয়ে ফেলি, because we were so much associated to those great souls, we are so much accustomed to them or to their existence, যে যখন তারা আর থাকে না, we somehow feel যে আমাদের যে বাস্তবতা, আমাদের যে রিয়ালিটি, সেটাও বুঝি চলে গেছে, হারিয়ে গেছে। Our souls dependent upon their nurture, অর্থাৎ তাদের ছত্রছায়া, তাদের ভালোবাসা, তাদের যে কেয়ার, তার মধ্যে বড় হতে হতে আমরা এমনভাবে অভ্যস্ত হয়ে পড়ি যে now when they are no more we shrink wizened. এই যে কথাটা তিনি লিখছেন, our souls dependent upon their nurture now shrink wizened. যখন তারা থাকেন না, তখন আমাদের এই আত্মা সেটা যেন দুমড়ে যায়, কুঁকড়ে যায়, নিজেকে প্রকাশ করতে ভয় পায়। Our minds formed and informed by their radiance fall away. Formed and informed, সাংঘাতিক কথা। তিনি বলছেন আমাদের এই চেতনা বা চিন্তন, এই চেতনার যে স্তর রয়েছে, চিন্তার যে লেয়ার্স গুলো রয়েছে, সেটা একাধারে তৈরি হয় এবং তৈরি হওয়ার পর সেটা পরিপুষ্ট হয় এই মানুষগুলোর চিন্তার দ্বারা। So what happens, we usually form our ideas by following our idols
and then the layers of our thought processes get informed by their radiance. তাহলে কি হচ্ছে, প্রথমে আমাদের চিন্তার যে প্রসেস সেটা তৈরি হচ্ছে এই মানুষগুলোকে দেখে, এই মানুষগুলোর কার্যকলাপ দেখে, এবং তারপর তাদের দ্বারাই আমাদের এই চিন্তার স্তরগুলো পরিপুষ্ট হচ্ছে। আমরা বেঁচে থাকছি, ভাবতে শিখছি, আমরা ভাবার প্র্যাকটিস করছি, এবং সেটাই সাডেনলি ফল অ্যাওয়ে, সেটা হারিয়ে যায় যখন যাদের অনুসরণ করে আমরা বড় হই, যে মানুষগুলোকে জীবনের রোল মডেল করে আমরা এগিয়ে যাই, যখন তারা থাকেন না, আমাদের সেই চিন্তনের স্তরটাও ভেঙে পড়ে। সো ফিজিক্যালি আমরা তো অ্যাফেক্টেড হচ্ছি, আমাদের সাইকিক যে স্তর রয়েছে, সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্টসগুলো রয়েছে, সেটাও ভীষণভাবে ডিস্টার্বড হয়। উই আর নট সো মাচ ম্যাডেন্ড as reduced to the unutterable ignorance of dark, cold caves. So the poet is saying, in the face of loss, the poet does not succumb to anger. রাগ তখন খুব একটা হয় না। She feels a sense of despair, হতাশা আসে। This despair is like the dark, cold caves. So there's a beautiful imagery of dark, cold caves. এবং আমাদের মনের ভিতরেও যে হতাশার সৃষ্টি হয়, সেই হতাশাটা অনেকটা এই অন্ধকার গুহার মতো, because we find no source of light whatsoever. The feelings are so strong that they are unutterable. এবং এই যে সেন্স অফ loneliness, the sense of existential crisis, these feelings are so strong, এই অনুভূতিগুলো এতটাই শক্ত, এতটাই পোক্ত, that they are unutterable. সেগুলোকে ভাষায় প্রকাশ করা যায় না। ওয়ার্ড সিম টু বি ফিউটাইল, এবং আমাদের তখন চুপ করে থাকতে হয়। ফাইনাল স্ট্যান্জা। And when great souls die, after a period, peace blooms slowly and always irregularly. Spaces fill with a kind of soothing electric vibration. Our senses, restored, never to be the same, whispered to us, they existed. We can be and be better, for they existed. So in the concluding stanza, the speaker offers hope to all who have suffered loss by revealing the healing that has occurred in the aftermath of death. The speaker seems to imply that time has allowed for this healing to occur. তিনি বলছেন যে এই হিলিং প্রসেসটা ডেফিনেটলি হবে, খুব স্লোলি হবে, ইররেগুলারলি হবে, বাট এই হিলিং প্রসেসটা ডেফিনেটলি হবে, বিকজ লাইফ অলওয়েজ ওয়ান্টস টু থ্রাইভ। উই ইভেনচুয়ালি লার্ন হাউ টু মুভ অন, হাউ টু গ্রো, উই ইভেনচুয়ালি লার্ন হাউ টু ক্যারি অন উইথ আওয়ার ওন প্রসিডিওর্স। তিনি লিখছেন, স্পেসেস ফিল উইথ আ কাইন্ড অফ সুদিং ইলেকট্রিক ভাইব্রেশন। যে শূন্যতা তৈরি হয়েছিল আমাদের জীবনে, because we lost the great souls, we experienced that losses, সেই শূন্যতা ইভেনচুয়ালি পূরণ হয়ে যায়। আমাদের সেন্সগুলো, যে অনুভূতির কথা তিনি বলছেন, চিন্তার যে প্রসেসের কথা বলছেন, our sense that was lost eventually gets restored, যদিও সেটা কখনোই আগের মতো হয় না, but eventually they gets restored, our senses get restored, and they whisper to us, তারা আমাদের ফিসফিস করে বলে যায় যে যেহেতু they existed, এই মানুষগুলো যেহেতু ছিল, and we followed them, আমরা এই গ্রেট সোলসদের ফলো করেই জীবনে বড় হয়েছি, এগিয়েছি, we can be. The process of being is very important over here. We can be and be better. আমাদের এই আরো থেকে আরোতর হওয়ার যে পদ্ধতি, সেটা আমরা চাইলেই হতে পারি, কারণ for they existed. যেহেতু সেই মানুষগুলো ছিল, তারা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে এই আরো থেকে আরোতর হওয়া যায়, কি করে আরো নিজেকে বেটার করা যায়, জীবনের পথটাকে আরো কিভাবে প্রশস্ত করা যায়, এটা এই মানুষগুলোই আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, এবং দ্যাট ইজ ওয়াই we can be and be better.
So the healing at the end gives Angelou new meaning. So Angelou is discovering new meaning at the end of this stanza, and she learns how to restore her purpose in her life. She claims that because this great soul once existed, she can be better. তিনি এটা দাবি করছেন যে যেহেতু এই গ্রেট সোল এরা একটা সময় আমাদের জীবনে ছিল, তিনি অন্তত চাইলে পারবেন বেটার হতে, and so do we, আমরাও চাইলে পারবো। সেজন্যই এই লাস্ট স্ট্যান্জায় she describes the feelings in between the healing as something with a kind of soothing electric vibration. In a sense, the pain still buzzed in the background of her very being, and yet the memory of the lost one was soothing and comforting. She explains that eventually her senses were restored even if they were never to be the same. সেন্সগুলো আমাদের রেস্টোর হয় ঠিকই, এটা আগের মতো করে ফিরে আসে না, কিন্তু স্টিল দে গেট রেস্টোর্ড। In the back of her mind and in the background of all that she does, she hears and feels the presence of the lost one. And that is when she hears the whisper, they existed. So here the poem is becoming deeply personal as well as universal. এই হুইসপারিংটা তিনি শুনতে পেয়েছেন, তিনি শুনতে পান, এবং তিনি বিশ্বাস করেন আমরাও চাইলে শুনতে পাবো, and we can carry on with our life so that we can be better. So the ending of the poem offers hope and solace to all who have suffered loss in life. Pain and sadness will always be there, but after that there is healing and comfort. So probably this is the message that this poem, especially this last stanza, is trying to inculcate in us, যে পেইন আর স্যাডনেস সবসময় থাকবে, দুঃখ এবং যন্ত্রণা সবসময় রয়েছে, কিন্তু তারপর যেটা রয়েছে সেটা হলো সান্ত্বনা এবং হিলিং, বিকজ টাইম ইভেনচুয়ালি হিলস এভরিথিং। আজকের আলোচনা আমাদের এখানেই শেষ হচ্ছে। আশা করি আমি এই পোয়েমটা বোঝাতে পেরেছি তোমাদের। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, কোনো সাজেশন থাকলেও অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবে, এবং যদি মনে হয় আমার এই একাডেমিক চ্যানেলের কন্টেন্টসগুলো তোমাদের ভালো লাগছে তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করবে। সকলে ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ।